আপনারা একটা ভিডিও দেখতেছেন। এই ভিডিও এবং এর সাথে আরো বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওর বিষয়ে ভিডিওর শেষের দিকে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে আমার দুই পাশে দুই মহাগুরু দেখতেছেন, একটা সাংবাদিক ইলিয়াস হোসাইন, আরেকজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় তারা। আজকে তাদের কিছু মুখোশ আপনাদের কাছে তুলে ধরবো। সাংবাদিক ইলিয়াসের যারা সমর্থক আছেন, ভালোবাসার মানুষ আছেন, পিনাকি ভট্টাচার্যের যারা ভালোবাসার মানুষ আছেন, তারা একটু নড়ে চড়ে বসেন। সাংবাদিক ইলিয়াসকে মাঝে মাঝে দেখা যায় এই বিডিআর বিদ্রোহের কারণে যে সকল বিডিআরেরা মানে এখন পর্যন্ত জেলে বন্দী আছেন তাদেরকে নিয়ে কথা বলতে, এবং এই শেখ হাসিনার সময় দীর্ঘ 16-17 বছর ধরে যে সকল আলেমেরা নির্যাতিত হয়েছেন এবং এখন পর্যন্ত জেলখানায় আছেন তাদের বিষয় নিয়ে ব্যাপকভাবে কথা বলেন সাংবাদিক ইলিয়াস। এই বিডিআরের পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি কি নিয়েছেন, কি চেয়েছেন, এবং আলেমদের পরিবারের কাছ থেকে তিনি কি নিয়েছেন, তাদের কাছ থেকে কি চেয়েছেন, এগুলো যদি আপনারা শোনেন তাহলে অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে তথ্য প্রমাণ সহ আজকে দেখাবো এবং এদের মুখোশগুলো খুলে দিব। প্রথমে এদের ভালোর দিকটা বলি একটু। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ থেকে কেন পালিয়ে গেছেন? তারা কিন্তু পালিয়ে গেছে, এটা সাংবাদিক ইলিয়াস বলতেও বাধ্য হবে, পিনাকি ভট্টাচার্য তিনিও বলতে বাধ্য হবেন। তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। কেন পালিয়ে গেছেন? কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে, কাউকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বইলা, অথবা কারো বিরুদ্ধে নিউজ করা নিয়ে, অথবা কারো বিরুদ্ধে নিউজ না করা নিয়ে, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে কি তারা পালিয়ে গেছেন? এই ধরনের কোন তথ্য কি আপনারা দেখেছেন? আপনারা দেখেন নাই। কিন্তু তারা এমন কিছু জিনিস নিয়েছে, সেই জিনিসগুলোই আজকে আপনাদেরকে জানাবো। সাংবাদিক ইলিয়াসের শত্রু কে? আওয়ামী লীগ আর ভারত। পিনাকি ভট্টাচার্যের শত্রুকে? আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে। বিএনপির বিরুদ্ধে কথা বলে মানে সমালোচনা করে, এবং এই সমালোচনাগুলো করা দরকার, এগুলো আমি সমর্থন করি। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে, তারা কোন রাজনৈতিক দল করবে না করবে, কোন দলকে সাপোর্ট করবে কোন দলকে সাপোর্ট করবে না, এটা তাদের ব্যক্তি স্বাধীনতা। কিন্তু সাংবাদিক ইলিয়াস বারবার এই বিডিআর এর পরিবার নিয়ে, বিডিআর যে সকল বিডিআর সদস্য জেলখানায় আছে, আলেমেরা যারা জেলখানায় আছে তাদেরকে নিয়ে কথা বলে। এই চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসার পরে আমি অনেক বিডিআর পরিবারের সাথে কথা বলেছি, এবং বিডিআরদের যখন জামিন হয়েছে আমি কিন্তু ওই যে কেরানীগঞ্জের যেই কারাগার আর কি, সেই কারাগারে কিন্তু আমি গিয়েছিলাম এবং ওখানকার বিডিআর পরিবারদের সাথে কথাও বলেছিলাম। তারা কি বলেছে এটা শুনলে অবাক হবেন। এর আগে আরো কয়েকটা কথা বলে নেই। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে আসতে পারতেছে না কেন? শেখ হাসিনা বা আওয়ামী লীগের সময় তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, অনেক কয়েকটা মামলা হয়েছে, তাদের পরিবারের উপর নির্যাতন চালানো হয়েছে, এবং পিনাকি ভট্টাচার্যের বাসায় ডিজিএফআই গিয়েছে। তারপরে হচ্ছে এই যে সাংবাদিক ইলিয়াসের বাসায় পুলিশ বিডিআর প্রতিনিয়ত যায় তাদের পরিবারকে হেনস্থা করার জন্য, সেটা কিন্তু আমরা শুনেছি। এরপরে শেখ হাসিনা তো চলে গেল, ডক্টর ইউনূস আসলো। ডক্টর ইউনূসকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য উঠে পড়ে লাগলো, এবং তারাই এক প্রকার একটা স্লোগান তোলার চেষ্টা করলো যে এই মানে ডক্টর ইউনূস যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাক, প্রধানমন্ত্রী না হোক, তাকে রাষ্ট্রপতি বানানো হোক, ডক্টর ইউনূসের কারণেই শেখ হাসিনা যাওয়ার পরে দেশটা টিকে আছে, এমন কথাবার্তা কিন্তু সাংবাদিক ইলিয়াস বলেছিল। তারপরে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলল, শেখ হাসিনার সময় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলল। এরপরে আন্দোলন হলো, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, ডক্টর ইউনূসের পক্ষে কথা বললো, আবার ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বললো। কেন বলল? কারণ এই সাংবাদিক ইলিয়াসের ইনভেস্টিগেশন বা তার কাছে যে তথ্যগুলো গিয়েছে, এই তথ্য অনুযায়ী এই ডক্টর ইউনূস দেশের ভালো করা তো দূরের কথা, সে নিজের পকেট ভরিয়েছে। এই জন্য কি করলেন? তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বললেন, ডক্টর ইউনূসেরও শত্রু হয়ে গেলেন, তখনও তিনি দেশে আসতে পারলেন না। নির্বাচনের আগে থেকেই আমি সাংবাদিক ইলিয়াসকে কখনোই দেখি নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী আপসীন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কখনোই কথা বলেছে, দেখি নাই। তারেক রহমানের বিরুদ্ধে কখনো কথা বলেছে আমি দেখি নাই। কিন্তু
তিনি হঠাৎ করে এই নির্বাচনের আগে না, তিনি আগে থেকে তার একটা অভ্যাস যে যারা এই চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, তাদের বিরুদ্ধে তিনি কথা বলেন। সেটা হোক বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জামাতের লোক। জামাতের বিরুদ্ধে কি ভাষায় কথা বলেছে আপনারা কিন্তু দেখেছেন। এবং এই এনসিপি যাদেরকে তিনি মানে এত সম্মান শ্রদ্ধা করেন, তিনি বলেছেন যে আর যাই হোক এরা যদি সামনে না আসতো তাহলে এই 5 আগস্টের আন্দোলন তিনি দেখতেন না, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতেন না। এই এনসিপির নেতাদেরও কিন্তু তিনি প্রচুর প্রশংসা করেছে, তাদের পাশে ছিলেন। এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তার পক্ষেই তিনি ছিলেন, টাকা পয়সাও দিয়েছে। এই যে ভিপি নুরুল হক নূরকে বিকাশে টাকা দিয়েছে, গণ অধিকার পরিষদের নেতাদের তিনি টাকা দিয়েছেন এবং তার পরিচিত লোকজনকে ও বলেছেন যে এদেরকে টাকা পাঠানোর জন্য। এরপরে তিনি যখন দেখেছেন যে এরা এই চাঁদাবাজি করে, এদের দলের নাম দিয়ে চাঁদাবাজি করে, এনসিপিরও অনেকে চাঁদাবাজি করে, বিএনপির লোকেরা চাঁদাবাজি করে, তখন তিনি সবার বিপক্ষেই কথা বলা শুরু করলেন। করে তিনি কি হলেন? আওয়ামী লীগের শত্রু হলেন, বিএনপির শত্রু হলেন, এনসিপির শত্রু হলেন, ডক্টর ইউনূসের শত্রু হলেন। এখন সাংবাদিক ইলিয়াস সবারই শত্রু, তাই না? পিনাকি ভট্টাচার্য যেহেতু একটা দলকে সাপোর্ট করে বলে আমরা মনে করি, তবে ওইভাবে কোন দলকে সাপোর্ট করে পিনাকি ভট্টাচার্য সেটা আমরা এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই। তবে জামাতকে কিছুটা অন করে বলে আমি মনে করি। তবে সাংবাদিক ইলিয়াস জামাতকে পুরোপুরি অন করে সেটা আমি কিন্তু এখন পর্যন্ত তার কথাই বুঝতে পারি নাই। কিন্তু তিনি নির্বাচনের আগে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন, এটা আমরা দেখেছি, এটা চাইতেই পারে। এখন সাংবাদিক ইলিয়াস সব কিছু বলার সাথে সাথে এই বিডিআরদেরকে জেলখানায় রাখা নিয়ে কিন্তু ডক্টর ইউনূসের সাথেও তার লাগছে, এখন মনে হয় বিএনপি সরকারের সাথেও লাগবে। আমি এই বিডিআরের অনেক কয়েকটা পরিবারের সাথে কথা বললাম যে এই যে সাংবাদিক ইলিয়াস আপনাদেরকে নিয়ে এত কথা বলে, আপনাদেরকে নিয়ে আপনাদের পক্ষে, আপনাদেরকে ছাড়ানোর জন্য এত কথা বলে, এর কারণ কি? সাংবাদিক ইলিয়াস আপনাদের কাছ থেকে কি চেয়েছে? আপনারা কত টাকা তাকে দিয়েছেন? তারা কি বলেছে জানেন? তারা বলেছে সাংবাদিক ইলিয়াস যদি টাকা চাইতো তাহলে আমরা কলিজা বিক্রি করে দিতাম। সাংবাদিক ইলিয়াস টাকা চাও তো দূরের কথা, টাকা উল্টা আমাদেরকে দেয়, আমাদের অসহায় পরিবারকে সাংবাদিক ইলিয়াস উল্টা টাকা দেয়। আমি বিশ্বাস করেন অবাক হয়েছি, একদম অবাক হয়েছি যে কি রে, সাংবাদিক ইলিয়াস এই যে এদের বিষয়ে কথা বলে এর শত্রু ওর শত্রু, এই সরকারের শত্রু ওই সরকারের শত্রু, এরা এই খালি শত্রুই হলো, আবার এদেরকে উল্টা টাকা দেয়। আবার অনেক আলেম যারা জেলখানায় আছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, ঠিক তারা একই কথা বলল। আসলে সাংবাদিক ইলিয়াস এদের কাছ থেকে তো টাকা চায় না ভাই, সাংবাদিক ইলিয়াস এদের কাছ থেকে টাকা চায়নি। সাংবাদিক ইলিয়াস চেয়েছে আওয়ামী লীগের সময় যারা নির্যাতিত হয়েছে তারা বের হয়ে আসুক, তাদের বিরুদ্ধে যদি তথ্য প্রমাণ সঠিক থাকে তাদের ফাঁসি হোক, এটা সাংবাদিক ইলিয়াসের চাওয়ার ছিল। সাংবাদিক ইলিয়াস সেটাই চেয়েছে। সাংবাদিক ইলিয়াস সরকারের শত্রু, আওয়ামী লীগের শত্রু, বিএনপির শত্রু, ওই ডক্টর ইউনূসের শত্রুর একটাই কারণ যে তিনি এই যে যারা জঙ্গি নাটকের নাম করে আলেম ওলামাদেরকে জেলখানায় রাখছে, এই যে বিনা বিচারে বিডিআর সদস্যদের জেলখানায় রাখছে, এদেরকে মুক্তি না দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস শত্রু হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাস করেন ভাই, আমি সাংবাদিক ইলিয়াস বা পিনাকি ভট্টাচার্যের দালালি করি না, আমার অনেক ভিডিও দেখবেন, আমি এদের তীব্র সমালোচনা করেছি। সাংবাদিক ইলিয়াস যখন সেনাবাহিনীকে নিয়ে কথা বলেছে সেটা আমি একদমই সহ্য করি নাই। সাংবাদিক ইলিয়াসের উস্কানিতে যখন ওই যে উস্কানি আমি মনে করি, অনেকে যেহেতু মনে করে যে তার কারণে হয়তো ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকার উপরে হামলা হয়েছে। এখন এই যে কালের কণ্ঠে দেখি যে প্রতিনিয়তই প্রথম আলো আর ডেইলি স্টারকে ধুয়ে দেয়, নিউজ করে কালের কণ্ঠ পত্রিকায় আমি দেখি। তো যাই হোক, এটা যদি সাংবাদিক ইলিয়াস করতো তাহলে মনে হয় এটা মবের কাতারে যেত। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে সাংবাদিক ইলিয়াস কার কাছ থেকে টাকা পয়সা নেয় না, সাংবাদিক ইলিয়াস কার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় নাই। আওয়ামী লীগের সরকার তার ফেসবুক পেজ পর্যন্ত বন্ধ করে দেয় নাই, কিন্তু ডক্টর ইউনূস বন্ধ করে দিছে। তো সাংবাদিক ইলিয়াসের তো কারো শত্রু হওয়ার কথা না রে ভাই। আমি বিশ্বাস করেন আপ্রাণ চেষ্টা করেছি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে। সাংবাদিক ইলিয়াস এর ভিডিও ভাইরাল করে, ওর ভিডিও ভাইরাল করে, ওর এই ব্যক্তিগত তথ্য ভাইরাল করে। আমি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে একটা তথ্য খোঁজার জন্য অনেক চেষ্টা করছি। বিশ্বাস করেন উপরে আল্লাহ আছে, আমি পাই নাই। এবং এই বিডিআরের পরিবার, আলেম ওলামাদের পরিবার যে পরিমাণ সাংবাদিক ইলিয়াসকে দোয়া করে, আল্লাহ যদি এদের দোয়াগুলো কবুল করে তাহলে সাংবাদিক ইলিয়াস বিনা হিসাবে জান্নাতে যাবে। যে পরিমাণ দোয়া করে ভাই, আমি এই ভিডিওগুলো দিব, তাদের সাথে কথা বলেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো সাংবাদিক ইলিয়াসকে নিয়ে আজকে কথা বলার কারণ হচ্ছে
যে এই যে বিডিআর এর সদস্যরা যারা ভিতরে আছেন, আলম ওলামা যারা দীর্ঘদিন থেকে জেলখানার ভিতরে আছেন, এদেরকে নিয়ে শুধু সাংবাদিক ইলিয়াসই কেন কথা বলবে ভাই? আমরা তো কথা বলতে পারি, আপনি তো কথা বলতে পারেন, কেন বলেন না? কেন এটা বলা হয় না? সরকারের পক্ষ থেকে কেন ব্যবস্থা নেওয়া হয় না? সরকার বিভিন্ন চাপে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকেন, হয়তো অতটা এইদিকে নজর দিতে পারেন না, কিন্তু এই বিষয়গুলো তো সরকারের নজরে আনতে হবে, তাই তো আমাদের কথা বলতে হবে। তো সাংবাদিক ইলিয়াসের যে গোপন তথ্য, এটাই হচ্ছে গোপন তথ্য। তিনি কার কাছ থেকে টাকা নেন না, কিন্তু দোয়া নেন। সাংবাদিক ইলিয়াস কার কাছ থেকে টাকা নেয় না, কিন্তু দোয়া নেই। এটা হচ্ছে সাংবাদিক ইলিয়াসের নেওয়া। আর প্রথমে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম, আপনারা এখন অনেক কয়েকটা ছবিও চার আশেপাশে দেখবেন। এটা হচ্ছে আপনার দিনাজপুরের এক সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, তার সাথে একটা মেয়ের বিয়ে হয়, ওই মেয়ের নাম আশা। পরবর্তীতে এই মেয়ের নানা ধরনের কর্মকাণ্ড তিনি জানতে পারেন এবং ওই ঘরে দুইটা বাচ্চাও হয়। এই মেয়ের অনেক ছেলেদের সাথে নাকি সুসম্পর্ক রয়েছে। তো পরবর্তীতে আমি দেখলাম এই মেয়ের বিরুদ্ধে মামলাও হয়েছে, ওয়ারেন্টও হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই মেয়েকে কোথাও দেখেন তাহলে আমার কমেন্টের পিন কমেন্টে একটা আইডি থাকবে, সেই আইডিতে যোগাযোগ করে তাকে খোঁজ খবর দিতে পারেন। এবং এই মেয়েকে আমি মনে করি, যেহেতু দুইটা সন্তান আছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক রিপোর্টও আছে, তাকে কোথাও যদি দেখেন তাহলে প্রশাসনের সহযোগিতায় এই মেয়েটার একটু ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমি একতরফা কথা বলি না, যতদূর পর্যন্ত শুনলাম আসলে এই মেয়ের আচরণ যেটা, সেটা সংসার করার মতো নয়, এবং দুইটা বাচ্চা নিয়ে গেছে, সেটা খুবই দুঃখজনক। আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করে দিবেন যদি এই মেয়েটাকে কোথাও দেখেন, বা কোনো জায়গায় আপনাদের আশেপাশে ভাড়া আছে এমন যদি দেখেন, তাহলে প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পিন কমেন্টে একটা আইডি থাকবে, তাই সেখানে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।